হ্যালো এভরিওয়ান, এখন আমি তোমাদের সঙ্গে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ভূগোলের ক্লাস 12-এর ফোর্থ সেমিস্টারের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ মানব উন্নয়নের সাব চ্যাপ্টার মানব দারিদ্র্য সূচক বা হিউম্যান পভার্টি ইন্ডেক্স সম্পর্কে এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তাহলে দেখো, হিউম্যান পভার্টি ইন্ডেক্স বা মানব দারিদ্র্য সূচক সম্পর্কে আলোচনা করার আগে এটা কি সেটা আমি তোমাদের সঙ্গে ক্লিয়ার করতে চাই। তাহলে মানব উন্নয়ন জিনিসটা কি সেটা নিশ্চয়ই তোমরা জানো, বা যদি না জানো তাহলে আমার একটা ভিডিও আছে, সেটা দেখে নিতে পারো। তো মানব উন্নয়ন পরিমাপ করা হয় কতগুলো বিষয় দিয়ে, ঠিক আছে। তার মধ্যে কিন্তু একটা পড়ছে তোমার মানব দারিদ্র্য সূচক, বুঝতে পেরেছো। এই যে মানব উন্নয়ন সূচক হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, মানব দারিদ্র্য সূচক হিউম্যান পভার্টি ইন্ডেক্স, বহুমাত্রিক দারিদ্র্য সূচক মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স, লিঙ্গভিত্তিক উন্নয়ন সূচক বা জেন্ডার ডেভেলপমেন্ট ইন্ডেক্স, লিঙ্গভিত্তিক অসাম্য সূচক জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্স, লিঙ্গভিত্তিক ক্ষমতায়ন সূচক জেন্ডার এম্পাওয়ারমেন্ট ইন্ডেক্স। এর বাইরেও অনেকগুলো আছে, তার মধ্যে আমি এই কয়েকটা তোমাদের বললাম। এর মধ্যে দুটো তোমাদের সিলেবাসের মধ্যে আছে, একটা আছে মানব উন্নয়ন সূচক, যেটার উপরে ভিডিও আমার দেওয়া আছে। এর ভিডিওতে আমি তোমাদের সঙ্গে মানব দারিদ্র্য সূচক সম্পর্কে অর্থাৎ হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের যে অন্য তোমার উন্নয়ন পরিমাপকের মানব উন্নয়ন পরিমাপকের যে একটা মানব দারিদ্র্য সূচক, সেটা সম্পর্কে এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তাহলে দেখো, এখানে প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে দারিদ্র্য বা পোভার্টি কাকে বলে, ঠিক আছে। অর্থাৎ আমরা ধরো যে জিনিসটা নিয়ে আলোচনা করছি দারিদ্র্য সূচক, তাহলে দারিদ্র্যটা কি সেটা আমাদেরকে জানতে হবে। তাহলে দেখো, দারিদ্র্যটা কি বলছে যে পোভার্টি শব্দটি ফ্রেঞ্চ নরমান শব্দ পোভার্ট থেকে এসেছে, যার ব্যুৎপত্তিগত অর্থ হলো দারিদ্র। হ্যাঁ, সংখ্যা কি? বিশ্ব ব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাংক অনুযায়ী দারিদ্র হলো ন্যূনতম জীবনযাত্রার মান অর্জনে জনসাধারণের অক্ষমতা, ঠিক আছে। জাতীয় সংঘ অনুযায়ী দারিদ্র হলো সমাজে কার্যকরভাবে অংশগ্রহণ করার মৌলিক ক্ষমতার অভাব। ব্রিটানিকা এনসাইক্লোপিডিয়ার সংজ্ঞা অনুযায়ী দারিদ্র হলো মানুষের মৌলিক চাহিদা পূরণের উপায়ের অভাব। সর্বোপরি মানুষের বেঁচে থাকার জন্য যে পরিমাণ খাদ্য, বস্ত্র, বাসস্থান ইত্যাদির প্রয়োজন তার সংস্থান করতে যারা পারে না তাদের দারিদ্র বলা হয়, ঠিক আছে। তাহলে এই হচ্ছে তোমার দারিদ্রতা। এরপরে দেখা আছে চরম দারিদ্রতা এবং আপেক্ষিক দারিদ্রতা কি। তাহলে চরম দারিদ্রতা হলো মানুষের ন্যূনতম বা মৌলিক চাহিদাগুলি, যেমন খাদ্য, জল, বাসস্থান, বস্ত্র এবং স্বাস্থ্য পরিষেবা, এই সকল জিনিসগুলির ঘাটতি বা মানুষের জন্য নেই, সেই অবস্থায় চরম দারিদ্রতা হিসাবে পরিচিত। ওয়ার্ল্ড ব্যাংক এর আন্তর্জাতিক দারিদ্র সীমা এ ধরা হয় যেখানে একটি মানুষ প্রতিদিন হিসেবে $1.90 নিচে আয় করে থাকে, যার ফলে সেই ব্যক্তি নিম্নমানের জীবনযাপন করে এবং তার ন্যূনতম প্রয়োজন মেটাতে ব্যর্থ হয়। তাহলে এটা হচ্ছে তোমার চরম দারিদ্রতা। আর আপেক্ষিক দারিদ্রতা হলো একটি পরিবারের আয় বা সম্পদ তাৎপর্যপূর্ণভাবে নিম্নমানের এবং সেই পরিবারটি যে সমাজে বসবাস করে সেই সমাজের নিরিখে পরিবারটি তুলনামূলক নিম্নমানের জীবনযাপন করে। এক্ষেত্রে সমাজে বিভিন্ন আয় শ্রেণীভুক্ত মানুষের আয়ের বন্টনটি বিচার করা হয়ে থাকে। উদাহরণস্বরূপ, কোনো একটি দেশের কোনো ব্যক্তির আয় যদি ওই দেশের মানুষের গড় আয়ের 50%-এর নিচে থাকে, তখন সেই দারিদ্রতা আপেক্ষিক দারিদ্রতা নামে অভিহিত, রিলেটিভ পভার্টি, ঠিক আছে। তাহলে এই হচ্ছে তোমার আমাদের চরম দারিদ্রতা এবং আপেক্ষিক দারিদ্রতা। এরপর দেখো, দারিদ্রের দুষ্ট চক্র বলতে কি বোঝো। তাহলে দারিদ্রের দুষ্ট চক্র হলো একটি শক্তির একত্রীকরণ যেগুলি পরস্পরের সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে একটি দেশকে দরিদ্র করে রাখে। অর্থনীতিবিদ রাগনার মার্কস 1953 সালে এই বিষয়টি ধারণা দেন। এই চক্র অনুযায়ী সহজভাবে বলা যায়, একজন ব্যক্তি যদি দরিদ্র হন তাহলে তার পক্ষে প্রয়োজনীয় দ্রব্যাদি ভোগ করা সম্ভব হবে না। ফলত যদি পর্যাপ্ত পুষ্টি না পান তাহলে তার কর্মশক্তি হ্রাস পাবে এবং সেই ব্যক্তি ক্রমশ দরিদ্র থেকে অধিকতর দরিদ্র হয়ে উঠবেন। তাহলে এই হচ্ছে তোমার দারিদ্রের দুষ্ট চক্র। এরপর দেখো আছে মানব দারিদ্র সূচক বা হিউম্যান পভার্টি ইন্ডেক্স কি। তাহলে তোমার এটা হিউম্যান পভার্টি ইন্ডেক্সের ডেফিনেশন আমাদেরকে দিতে হবে। তো যাই হোক, দেখো, সাধারণভাবে যে সূচকের দ্বারা সমাজে মানব উন্নয়নের সুফল বন্টন এবং কোনো গোষ্ঠী কতটা বঞ্চিত তার পরিমাপ করা হয় তাকে মানবিক দারিদ্র সূচক বলা হয়,
বুঝতে পেরেছো? তাহলে এটাই হচ্ছে তোমার মানবিক দারিদ্র সূচকের ডেফিনেশন। এরপরে দেখো কি আছে, অথবা দিয়ে আছে তোমার মানব HPI হিউম্যান পভার্টি নির্দেশকগুলি লেখো। হ্যাঁ, মানব দারিদ্র সূচকের নির্দেশকগুলি লেখো। অথবা দিয়ে আছে মানব দারিদ্র সূচকের গণনা করার পদ্ধতি। অর্থাৎ আমরা যে মানব দারিদ্র সূচক যে গণনা করব সেটার পদ্ধতি বা তোমার ওই নির্দেশকগুলি কী কী আছে সেটা আমাদেরকে জানতে হবে। তাহলে দেখো নির্দেশকগুলি কী কী আছে। দেখো মানব দারিদ্র সূচকের নির্দেশক সমূহ হচ্ছে মানব দারিদ্র সূচক বা HPI এর 3টি মূল নির্দেশক। 1 নম্বর হচ্ছে আয়ু, 2 নম্বর হচ্ছে জ্ঞান, 3 নম্বর হচ্ছে তোমার জীবনযাত্রার মান। এবার আয়ু কি বলছে, বলছে HPI কেবলমাত্র অর্থনৈতিক সূচকগুলিকেই নয় বরং দীর্ঘায়ুর মতো সামাজিক ও স্বাস্থ্য সম্পর্কিত দিকগুলি বিবেচনা করে দারিদ্র্যের দৃষ্টিভঙ্গি প্রদান করে। এর দ্বারা অপেক্ষাকৃত অল্প বয়সে অকাল মৃত্যুর ঝুঁকি পরিমাপ করা হয়। 2 হচ্ছে জ্ঞান, বলছে HPI সূচকের দ্বিতীয় নির্দেশকটি হলো জ্ঞান। এই নির্দেশকটির দ্বারা পড়াশোনা ও যোগাযোগের ক্ষেত্রে বঞ্চনার মাত্রা পরিমাপ করা হয়। 3 নম্বর হচ্ছে জীবনযাত্রার মান, বলছে মানব দারিদ্র সূচকে একটি উন্নত জীবনযাত্রার মান মূল্যায়নের জন্য বেশ কয়েকটি বিষয় ব্যবহার করা হয়। উন্নত মানের জীবনযাত্রা কেবল আয়ের উপর নির্ভর করে না, আয়ের সঙ্গে সুস্বাস্থ্য ও সুশিক্ষার মতো প্রয়োজনীয় বিষয়গুলিকেও বিবেচনা করে। অর্থাৎ HPI = স্বাস্থ্য প্লাস শিক্ষা প্লাস জীবনের মৌলিক সুযোগ থেকে বঞ্চনা। উল্লেখ্য 2010 সালের পর HPI এর পরিবর্তে MPI মাল্টি মেডিসিনাল পভার্টি ইন্ডেক্স চালু হয়, যা আরও ও গভীরভাবে দারিদ্র পরিমাপ করে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমার পদ্ধতি। এরপর HPI এর গুরুত্ব লেখো। তাহলে HPI বা হিউম্যান পভার্টি ইন্ডেক্স যেটা আছে তার গুরুত্ব কি। দেখো 1 নম্বর হচ্ছে তোমার বহুমাত্রিক দারিদ্র পরিমাপ। বলছে HPI শুধু আয় নয় বরং জীবনযাত্রার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক থেকে দারিদ্রতা বিশ্লেষণ করে। 2 হচ্ছে HDI এর পরিপূরক। বলছে HDI যেখানে উন্নয়নের দিকটি দেখায়, HPI সেখানে বঞ্চনার দিকটি তুলে ধরে। 3 নম্বর হচ্ছে নীতি নির্ধারণের সহায়ক। HPI এর সাহায্যে স্বাস্থ্য, শিক্ষা বা জীবনযাত্রার মান কোন খাতে মানুষ সবচেয়ে বেশি বঞ্চিত তা অনুধাবন করে পরিকল্পনা নেওয়া যায়। 4 নম্বর হচ্ছে বৈশ্বিক তুলনার সূচক। HPI এর সাহায্যে মূলত উন্নয়নশীল এবং উন্নত দেশগুলির মধ্যে দারিদ্র্যের তুলনা করা সহজ হয়। 5 নম্বর হচ্ছে আপেক্ষিক দারিদ্র পরিমাপ। সমাজে অন্যান্যদের তুলনায় কারা পিছিয়ে আছে তা চিহ্নিত করতে HPI সাহায্য করে। তারপর 6 নম্বর দেখো আছে আন্তঃদেশীয় তুলনা। HPI দেশগুলির মধ্যে তুলনা করার সুযোগ করে দেয়, যা দেশগুলিকে দারিদ্র হ্রাসে একে অপরের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে সক্ষম করে। 7 নম্বর হচ্ছে অগ্রগতির পর্যবেক্ষণ। সময়ের সঙ্গে সঙ্গে দারিদ্র হ্রাস প্রচেষ্টার অগ্রগতি ট্র্যাক করার জন্য HPI একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। তাহলে এই হচ্ছে তোমার এর গুরুত্ব। এরপর HPI এর সীমাবদ্ধতাগুলি কী কী দেখো। গুরুত্ব তো জানলাম, এবার সীমাবদ্ধতা। বলছে HPI এর দারিদ্র্যের সমস্ত অর্থনৈতিক দিকের সম্পূর্ণ ধারণা নাও দিতে পারে। এটি আয় বৈষম্য এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে সম্পর্কিত কারণগুলিকে উপেক্ষা করে। HPI এর মূল সীমাবদ্ধতাগুলি হলো 1 নম্বর হচ্ছে গড় মান ভিত্তিক বিশ্লেষণ। বলছে HPI গড় বঞ্চনার হিসাব দেয়, ফলে কোনো নির্দিষ্ট গোষ্ঠীর দারিদ্র্য বা বঞ্চনা বোঝা যায় না। 2 হচ্ছে আঞ্চলিক বৈচিত্র্য উপেক্ষা। HPI এর সাহায্যে দেশের বিভিন্ন অঞ্চলে সামাজিক বৈষম্যের বিভিন্নতা বিবেচনা করা হয় না, যেমন শহর ও গ্রামাঞ্চলের দারিদ্র্য একরকম নয়। 3 নম্বর হচ্ছে সীমিত উপাদান। HPI-তে দারিদ্র্য শুধু 3টি মাত্রা দিয়ে বোঝানো হয়, অন্যান্য গুরুত্বপূর্ণ দিকগুলি যেমন সামাজিক সুরক্ষা, বাসস্থান, প্রযুক্তি প্রভৃতি এতে অন্তর্ভুক্ত করা হয়নি। 4 নম্বর হচ্ছে পরিমাপে অস্পষ্টতা। হচ্ছে বিশেষ কিছু উপাদান যেমন কার্যকরী সাক্ষরতা, জল ব্যবহারে বঞ্চনা ইত্যাদি পরিমাপ করা কঠিন এবং ত্রুটিপূর্ণ হতে পারে। 5 নম্বর হচ্ছে অনমনীয়তা। বলছে দারিদ্রতা একটি গতিশীল প্রক্রিয়া, কিন্তু HPI-তে এটি এককালীন ভিত্তিতে মাপা হয়, তাই সময়ের পরিবর্তনে দারিদ্র্যের পরিবর্তন ধরা পড়ে না। 6 নম্বর হচ্ছে তথ্যের অসম্পূর্ণতা। বলছে অনেক উন্নয়নশীল দেশে নির্ভরযোগ্য পরিসংখ্যান পাওয়া কঠিন, যার ফলে তোমার সূচকের মান নির্ভুল নাও হতে পারে। তাহলে এই হচ্ছে তোমার এর দুর্বলতা। এরপর দেখো কি আছে, HPI এর প্রকারগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও। তাহলে HPI যে আছে তার কত রকমের হয় সেটা আমাদের আলোচনা করতে হবে, অর্থাৎ HPI এর শ্রেণীবিভাগ। ঠিক আছে, তাহলে HPI এর শ্রেণীবিভাগ দেখি আমরা কত রকমের আছে। দেখো
দেখো, দারিদ্র সূচক বা পোভার্টি ইন্ডেক্স হলো পরিসংখ্যানমূলক তথ্যের উপস্থাপন যেখানে দারিদ্রতার অবস্থান বা লেভেল অফ পোভার্টিকে বোঝানো হয়। এর মূল লক্ষ্য হলো মানুষের আয়ের নিরীক্ষে দারিদ্রতার মাপকাঠি পর্যবেক্ষণ। বর্তমানে বিশ্বে অর্থনীতিতে মূলত 3 ধরনের দারিদ্র সূচক প্রয়োগ করতে দেখি। এক নম্বর হচ্ছে বহুমাত্রিক দারিদ্র সূচক বা মাল্টিমেডিয়েশন পোভার্টি ইন্ডেক্স MPI। সংজ্ঞা হচ্ছে অক্সফোর্ড দারিদ্র ও মানব উন্নয়নের উদ্যোগ এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি দ্বারা 2010 সালে HPIর পরিবর্তে গঠিত তীব্র দারিদ্র্যের বার্ষিক আন্তর্জাতিক পরিমাপকে বহুমাত্রিক দারিদ্র সূচক বলে। মূলত যে সূচকের মাধ্যমে মানুষের স্বাস্থ্য, শিক্ষা এবং জীবনযাত্রার মানগুলিকে ব্যক্তি এবং পারিবারিক স্তরের একাধিক বঞ্চনাকে চিহ্নিত করে তাকে বহুমাত্রিক সূচক বলা হয়। নির্দেশক বলছে 100টিরও বেশি উন্নয়নশীল দেশের তীব্র বহুমাত্রিক দারিদ্র নির্ণয়ের ক্ষেত্রে শুধুমাত্র আয়কে গুরুত্ব দেওয়ার পরিবর্তে বহুমাত্রিক দারিদ্র সূচক একাধিক বঞ্চনা বিবেচনা করে যা একজন দারিদ্র ব্যক্তি একই সঙ্গে সম্মুখীন হয়। এগুলি 3টি মাত্রায় 10টি নির্দেশকে বিভক্ত, যথা দেখো এখানে দেওয়া হয়েছে ছকের আকারে শিক্ষা, স্বাস্থ্য এবং জীবনযাত্রার মান। হ্যাঁ, আর এখানে আছে নির্দেশক। তাহলে শিক্ষা বলছে বিদ্যালয়ে পড়ার বছর, আর 2 হচ্ছে বিদ্যালয়ে উপস্থিতি। স্বাস্থ্য হচ্ছে শিশু মৃত্যু হার, আর 4 নম্বর হচ্ছে অপুষ্টি। জীবনযাত্রার মান হচ্ছে তোমার 5 নম্বর রান্নাঘর জ্বালানি, 6 হচ্ছে পানীয় জল, 7 হচ্ছে বিদ্যুৎ, 8 হচ্ছে টয়লেট, 9 হচ্ছে আবাসন এবং 10 হচ্ছে সম্পদ। উদাহরণ বলছে 2023 সালে নীতি আয়োগ দ্বারা প্রকাশিত বহুমাত্রিক দারিদ্র সূচক অনুসারে ভারতের জনসংখ্যার 14.96 বহুমাত্রিকভাবে দারিদ্র। 2 নম্বর দেখো দেওয়া আছে বিশ্ব বহুমাত্রিক দারিদ্র সূচক গ্লোবাল মাল্টি ডাইমেনশনাল পোভার্টি ইন্ডেক্স। এই সূচকটি প্রধানত UNDP এবং অক্সফোর্ড পোভার্টি অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্টের উদ্যোগেই বাৎসরিক ভিত্তিতে প্রকাশিত হয়। এটি মূলত 100টিরও বেশি উন্নয়নশীল দেশের মধ্যে সার্ভে করে বৃহৎ আকারে প্রকাশিত হয়। GMP ইন্ডেক্স 2024 অনুসারে বিশ্বের প্রায় 112টি দেশের 6.3 মিলিয়ন মানুষের মধ্যে 1.1 বিলিয়ন মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করছে। 3 নম্বর হচ্ছে বিশ্ব ব্যাংক কর্তৃক বহুমাত্রিক দারিদ্র ওয়ার্ল্ড ব্যাংক মাল্টি ডাইমেনশনাল পোভার্টি মেজার। এটি মূলত খরচ বা ব্যয় এবং আয় এর উপর নির্ভরশীল। এর মাধ্যমে আর্থিক দারিদ্রতা, শিক্ষা, সাধারণ পরিকাঠামোগত পরিষেবা যেমন বিদ্যুৎ ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থা, পয়ঃপ্রণালী ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা, এই 3টি থেকে কোনো দেশের শতকরা যত শতাংশ পরিবার বঞ্চিত হয় তার উপর ভিত্তি করে একটি সার্বিক সূচক তৈরি করা হয় যা বিশ্ব ব্যাংক এর বহুমাত্রিক দারিদ্র্যের পরিমাপের অন্তর্ভুক্ত। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমার এই 3টাই হচ্ছে তোমার সূচকের প্রকারভেদ। এরপরে দেখো যেটা আছে বলছে যে প্রকারগুলির পরে আছে তোমার ভারতের HPI হিউম্যান পোভার্টি ইন্ডেক্স কত, গৃহীত পদক্ষেপগুলি সম্পর্কে আলোচনা করো। তাহলে আমাদের ভারতের আয় এবং গৃহীত পদক্ষেপ দেখো। ভারতীয় HPI মানব দারিদ্র সূচক হলো একটি জটিল পরিমাপ পদ্ধতি যা দেশের কল্যাণময় দিককে নির্দেশ করার পাশাপাশি দেশীয় মানুষের সক্ষমতা থেকে বঞ্চনা বা মৌলিক চাহিদাগুলি থেকে বঞ্চনার কথা প্রকাশ করে। নিখুঁত তথ্য উপস্থাপনার সুবিধার্থে মানব দারিদ্র সূচক পরবর্তীকালে 2010 সালে বহুমাত্রিক দারিদ্র সূচকে রূপান্তরিত হয়। মানব দারিদ্র সূচক যেখানে শুধুমাত্র স্বাস্থ্য, শিক্ষা, জীবনযাত্রার মান থেকে বঞ্চনা চিত্রকে তুলে ধরে, সেখানে বহুমাত্রিক দারিদ্র সূচক প্রতিটি পারিবারিক পর্যায়ে সূক্ষ্মভাবে দারিদ্র্যের মাত্রাকে অনুধাবনের উপর গুরুত্ব আরোপ করে। ভারতীয় নীতি আয়োগের মতে বহুমাত্রিক দারিদ্র সূচক বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দারিদ্রতা হ্রাসে উল্লেখযোগ্য অগ্রগতি দেখিয়েছে। ওয়ার্ল্ড ব্যাংক প্রদত্ত রিপোর্ট অনুযায়ী 2012 সাল থেকে 23 সাল পর্যন্ত চরম দারিদ্রতা 16.2% থেকে 2.3-এ নেমে এসেছে, যা ভারতের উন্নতির বার্তাবাহক। ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে 2015-16 অনুযায়ী ভারতের সর্বোচ্চ বহুমাত্রিক দারিদ্র সূচক মানসহ রাজ্য ছিল বিহার, যা পরবর্তীতে অর্থাৎ 2019-21 সালে NFHS তথ্য অনুযায়ী কমে 33.76-এ নেমে এসেছে। এছাড়াও 2019-21 সালের তথ্য অনুযায়ী মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ রাজ্যেও বহুমাত্রিক দারিদ্র সূচক কমে দাঁড়িয়েছিল 36.57 থেকে 20.63% এবং 37.68 থেকে 22.93%। এবং সবচেয়ে কম বহুমাত্রিক দারিদ্র সূচক লক্ষ্য করা যায় কেরল রাজ্যে, যেটা 0.55% থেকে তোমার 2019 থেকে 21 সালে এটা তোমার হয়েছিল। এবার দেখো NFHS 5 2015-16 পরিসংখ্যান অনুযায়ী ভারতের বহুমাত্রিক
দারিদ্র মাত্রা উন্নতি অনুপাত 24.85% থেকে কমে গিয়ে হয়েছে তোমার 14.96% 2019-21 সালে, যার ফলে বিগত 5 বছরের মধ্যে 135 মিলিয়ন ব্যক্তি দারিদ্রতা থেকে বেরিয়ে এসেছে। এছাড়াও ভারতের বহুমাত্রিক দারিদ্র্যের মধ্যে মানুষের গড় বঞ্চনা পরিমাপ করলে দেখা যায় 2015 সাল থেকে 2019-21 সাল পর্যন্ত সমীক্ষা অনুসারে এই দারিদ্র্যের মান 47.14% থেকে 44.39% হ্রাস পেয়েছে, যা প্রমাণ করে দারিদ্র্যের তীব্রতা ভারতে খানিক হ্রাস পেয়েছে। এছাড়া বলা যায় বহুমাত্রিক দারিদ্র্য সূচকের মাত্রা 2015 থেকে 2021 সাল পর্যন্ত 0.117 থেকে 0.066 নেমে এসেছে, যা ভারতের উন্নতির বার্তাবহ। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমার ভারতের বর্তমান অবস্থা। এরপর দেখো যেটা আছে গৃহীত পদক্ষেপ, ভারতের তোমার এই জন্য কি গৃহীত পদক্ষেপ হয়েছে। 1 নম্বর দেখো আছে সুসংহত গ্রামীণ উন্নয়ন কর্মসূচি, যা 1987 সালে শুরু হয়, যার প্রধান উদ্দেশ্য ছিল আর্থিক সহায়তার মাধ্যমে গ্রামাঞ্চলের দারিদ্র পরিবারগুলির দারিদ্র সীমার নিচে থেকে উপরে নিয়ে আসা। 2 নম্বর দেখো আছে প্রধানমন্ত্রী আবাস যোজনা, যা 1985 সালে চালু হয় এবং এর উদ্দেশ্য ছিল গ্রামাঞ্চলে দরিদ্রদের আবাস তৈরিতে ব্যবস্থা করা। 3 নম্বর হচ্ছে গ্রামীণ দারিদ্র ও বেকার সমস্যার মোকাবেলার উদ্দেশ্যে 1989 থেকে 90 সালে এই প্রকল্পটি কার্যকরী হয়। 4 নম্বর হচ্ছে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট। এই প্রকল্পের মাধ্যমে ভারতে সব রাজ্যের গ্রামাঞ্চলে দরিদ্র মানুষদের মধ্যে কর্মসংস্থান সৃষ্টির ওপর জোর দেওয়া হয়। 5 নম্বর আছে দেখো গ্রামীণ দারিদ্র দূরীকরণ উদ্দেশ্য 1999 সালে স্বর্ণ জয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা প্রকল্পটি গৃহীত হয়। এই প্রকল্পের উদ্দেশ্য ছিল দারিদ্র সীমার নিচে অবস্থিত গ্রামীণ পরিবারগুলির দারিদ্রতা দূর করা এবং তাদের আয় যাতে অন্তত 2000 টাকা প্রতি মাসে হয় তা সুনিশ্চিত করা। 2011 সালে প্রবর্তিত ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন তথা দীনদয়াল অন্নদায়ী যোজনা গ্রামীণ অঞ্চলে দারিদ্র দূরীকরণের এক অন্যতম কর্মসূচি। এই প্রকল্প অনুসারে গ্রামীণ অন্তত একজন মহিলাকে সেলফ হেল্প গ্রুপ এর আওতায় এনে তাদের আয় বৃদ্ধির সুযোগ দেওয়া হয়। 2014 সালে প্রধানমন্ত্রী জনধন যোজনা প্রকল্পের মাধ্যমে যে সকল ব্যক্তিবর্গের ব্যাংক অ্যাকাউন্ট নেই সেই সকল ব্যক্তি তথা 1.5 কোটি ব্যাংক অ্যাকাউন্ট খোলার ব্যবস্থা করা, যাতে সেই সকল ব্যক্তি ভর্তুকি, বীমা এবং পেনশনের মতো সুযোগ সুবিধাগুলি ভোগ করতে পারে। 8 নম্বর হচ্ছে দেখো প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা মাধ্যমে দারিদ্র সীমার নিচে বসবাসকারী মহিলাদের পরিবারে এলপিজি এর ব্যবস্থা করা। এর উদ্দেশ্য এই উদ্দেশ্যে প্রায় 50 মিলিয়ন এলপিজি বিতরণ করা হয়। 9 নম্বর হচ্ছে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা, এর মাধ্যমে দরিদ্র পরিবারের বিনামূল্যে খাদ্যশস্য এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। 10 নম্বর হচ্ছে 2022 সালে প্রবর্তিত প্রধানমন্ত্রী স্ট্রিট ভেন্ডার আত্মনির্ভর নিধি প্রকল্পের মাধ্যমে কোভিড-19 পরবর্তী যে সকল স্ট্রিট ভেন্ডার ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন তাদের আর্থিকভাবে সচ্ছল করে তোলা। উপরিক্ত প্রকল্পগুলি থেকে অনুধাবন করা যায় যে ভারতের মতো উন্নয়নশীল দেশে যেখানে দারিদ্র একটি ব্যাধির ন্যায় ছড়িয়ে আছে, তাকে জয় করার উদ্দেশ্যে সরকারি তরফে বিভিন্ন প্রকল্পের প্রধান উদ্দেশ্য হলো অর্থনৈতিক উন্নয়নে গতি আনা, দরিদ্রের কর্মক্ষমতা বৃদ্ধির মাধ্যমে শ্রমিকের যোগান বৃদ্ধি করে অর্থনীতিকে সমনিবিড় করা ও মূলধন সঞ্চয় করা ও বেকারত্ব হ্রাস করা। সর্বোপরি দীর্ঘমেয়াদী দারিদ্র নিবারণের জন্য প্রাথমিক শিক্ষা প্রসারের উপর গুরুত্ব প্রদান এবং শিশু এবং নারী শিক্ষাকে গুরুত্ব দেওয়া। এছাড়া মানব কল্যাণকে ত্বরান্বিত করতে প্রাথমিক শিক্ষার পাশাপাশি প্রাথমিক স্বাস্থ্য পরিষেবাকে গুরুত্ব দেওয়া। কৃষি, ক্ষুদ্র সেচ, পুনর্বাসন, গ্রামীণ সড়ক পথ নির্মাণের মাধ্যমে অকৃষি কাজকে প্রসারিত করে প্রথম এবং তৃতীয় স্তরের অর্থনৈতিক কাজের লাভজনক প্রসার ঘটানো। এই সব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে সরকারি পদক্ষেপ যথেষ্ট প্রভাব ফেলে, একথা অনস্বীকার্য। তাহলে এই হচ্ছে তোমার ভারতের গৃহীত পদক্ষেপ। এরপর দেখো কতকগুলো পার্থক্য আমাদের করতে হবে HDI এবং HPI। ঠিক আছে, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এবং হিউম্যান পভার্টি ইন্ডেক্স। তাহলে এইগুলোর মধ্যে যে পার্থক্য আছে সেই পার্থক্যগুলো আমাদেরকে করতে হবে। কিছু কিছু পার্থক্য যেটা আমাদের দেখো হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এবং হিউম্যান পভার্টি ইন্ডেক্স, দুটো কিন্তু বিপরীত। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এটি কোনো একটি দেশের উন্নয়ন পরিমাপ করে, আর পভার্টি ইন্ডেক্স এটি কোনো দেশের বঞ্চনার পরিমাণ করে। হিউম্যান ডেভেলপমেন্ট HDI স্বাস্থ্য, শিক্ষা, আয়ের মতো বিষয়গুলির ওপর ভিত্তি করে HDI নির্ণয় করা হয়, আর আয়, পুষ্টি, নিরক্ষরতার মতো বিষয়গুলোর উপর ভিত্তি করে HPI নির্ণয় করা হয়। কোনো দেশ উন্নত, উন্নয়নশীল না অনুন্নত তা নির্দেশ করতে এটি ব্যবহৃত হয় HDI, আর HPI কোনো দেশের দারিদ্র পরিমাপ
নির্দেশ করতে ব্যবহৃত হয়। এরপর দেখো এইচপিআই এবং এমপিআই দুটোর মধ্যে পার্থক্য কী। হ্যাঁ, এইচপিআই হিউম্যান পভার্টি ইন্ডেক্স, অন্যদিকে এমপিআই হচ্ছে মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স। এইচপিআই 1997 সালে প্রথম নির্ণয় করা হয়, আর 2010 সালে এইচপিআই এর পরিবর্তে এমপিআই এর উদ্বোধন ঘটে। এইচপিআই জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি দ্বারা গৃহীত, অন্যদিকে এমপিআই জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি এবং অক্সফোর্ড দারিদ্র ও মানব উন্নয়ন উদ্যোগ দ্বারা গৃহীত। এইচপিআই দুটি পদ্ধতি নির্ণয় করা হয়, উন্নয়নশীল দেশের জন্য এইচপিআই 1 এবং উন্নত দেশের জন্য এইচপিআই 2 পদ্ধতি ব্যবহার করা হয়। আর এমপিআই সামগ্রিকভাবে একটি পদ্ধতিতে বহুমাত্রিক দারিদ্র নির্ণয় করা হয়। এইচপিআই দুটি পদ্ধতির সামগ্রিকভাবে 4টি মাত্রা ও 9টি নির্দেশক ব্যবহৃত হয়। অন্যদিকে এমপিআই এর ক্ষেত্রে 3টি মাত্রায় শিক্ষা, স্বাস্থ্য, জীবনযাত্রার মান, 10টি নির্দেশক ব্যবহৃত হয়। ঠিক আছে, এরপর দেখো এইচডিআই এবং এমপিআই এর মধ্যে পার্থক্য। এইচডিআই এর অর্থ হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, অন্যদিকে এমপিআই হচ্ছে তোমার মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স। হ্যাঁ, এইচডিআই জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি দ্বারা প্রতি বছর প্রকাশিত হয়, অন্যদিকে এমপিআই জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি এবং অক্সফোর্ড দারিদ্র মানব উন্নয়ন উদ্যোগের দ্বারা প্রতি বছর প্রকাশিত হয়। এইচপিআই মানব উন্নয়নের গড় স্তর পরিমাপ করতে 3টি নির্দেশক যেমন আয়ু, শিক্ষা এবং শোভনীয় জীবনযাত্রার মান নিয়ে ব্যবহৃত হয়। অন্যদিকে এমপিআই দারিদ্র তীব্রতা এবং প্রকোপ পরিমাপ করতে 3টি মাত্রায় শিক্ষা, স্বাস্থ্য এবং জীবনযাত্রার 10টি নির্দেশকে ব্যবহৃত হয়। এইচডিআই 0 থেকে 1-এর মধ্যে, যেখানে 0 হলো নিম্ন মানব উন্নয়ন এবং 1 হলো অত্যন্ত উচ্চ মানব উন্নয়ন। অন্যদিকে এমপিআই 0 থেকে 1-এর মধ্যে, যেখানে 0 হচ্ছে অর্থে দরিদ্র নেই এবং 1-এর অর্থ চরম দরিদ্র। তাহলে এই হচ্ছে তোমার এগুলোর মধ্যে পার্থক্য। তাহলে দেখো এই প্রশ্নগুলো মোটামুটি তোমার দিকে করতে হবে দারিদ্রতার উপরে, মানব দারিদ্র সূচকের উপরে। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, বন্ধুর সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাহলে এতদূর পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।